প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস, আমাদের সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। এন্ড আমি দেখতে পাচ্ছি যে তুমি অনেক ধরনের পানি নিয়ে এসেছো। আমার কাছে মনে হচ্ছে আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা আসলে আজকে একটা খুব ইন্টারেস্টিং পানির প্রপার্টি টেস্ট করব এবং এই প্রপার্টিটা যে আসলে বিভিন্ন রকম পানিতে বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখানে আমার খুব ইন্টারেস্টিং একটা মিটার নিয়ে এসেছি। আচ্ছা, এই মিটারটা হচ্ছে বলা হয় টিডিএস মিটার। তার মানে টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভড সলিড। ওকে, তার মানে আমরা যে কোনো ধরনের পানিতে বা আসলে কোনো দ্রবণেও টোটাল ডিজলভড সলিড বা এর ভিতর কি পরিমাণ সলিড দ্রবীভূত আছে, তাই না, দ্রবীভূত পরিমাণে কি ধরনের সলিডসগুলো আছে সেটার একটা মেজার পাওয়া যাবে এটাতে। তো এটা দিয়ে আমরা আসলে যেই ধর্মটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে সেই পানিটা কি আসলে খাওয়ার জন্য ভালো নাকি হচ্ছে তার মধ্যে অন্য আরো কিছু মেশানো আছে না আরো অন্য কোনো প্রপার্টিজ তার মধ্যে আছে কিনা। ঠিক আছে, সো এখানে আসলে ব্লাইন্ড টেস্ট করার জন্য বেশ কিছু আমি পানি নিয়ে এসেছি মাল্টিপল সোর্স থেকে। সো ফার্স্টে আমি যেটা করব, এই পানিগুলা হচ্ছে এই কাপগুলাতে নিয়ে নিব আমি। ঠিক আছে, এই কাপগুলাতে নেয়ার পরে আমরা এর টেস্টগুলা করব যাতে প্রোবের মাথাটা ডোবানো যায় এখানে। তো দেখি এখানে আমাদের এই যে মিটার যেটা আছে, এই মিটারের নিচে হচ্ছে একটা প্রোব আছে। তো এই প্রোবটাই যখন আমি পানিতে ডুবাবো একটা রিডিং আসবে, হ্যাঁ, তখন এর রিডিংটা দিবে। ওকে, ঠিক আছে, সো আমি এটাকে অন করে নিচ্ছি। তুমি খেয়াল করে দেখো এখানে রিডিংটা কত আসছে। 110। আচ্ছা, এখানে আসলো কি 110। তার মানে এর মধ্যে যে টোটাল পরিমাণ ডিজলভড সলিডের অ্যামাউন্টটা ছিল সেটা আসলো 110। এটা একটা রিডিং আসলো, বুঝতে পারলাম। কিন্তু এটা কি কোনো ইউনিট আছে? হ্যাঁ, না, এখানে টিডিএস এর ইউনিটটা হচ্ছে আমাদের পিপিএম, আচ্ছা, পার্টস পার মিলিয়ন। আমরা নেক্সট ওয়াটারটা চেক করে দেখি, তারপর এর সাথে আমরা কম্পারিজন করব। আচ্ছা, ঠিক আছে, এখানে আমি অন্য আরেকটা ওয়াটার নিয়ে নিলাম। তো এইটা কিছুটা ঢেলে দিচ্ছি এখানে। ওকে, এটাও ঢেলে নিলাম। এবার এটাকে আমরা আবার আগের পানিটা সুন্দর করে ঝেড়ে নিয়ে, যাতে আবার এটা কোনো কম্পারিজন সমস্যা তৈরি না করে, আমরা আবার এটাকে ডুবিয়ে নিলাম। 34, এটা আসলো অনলি 34। আচ্ছা, তো এটা আমরা কিছুটা এখন বুঝতে পারছি যে টোটাল ডিজলভড সলিডের অ্যামাউন্ট এটাতে বেশি, এটাতে কম। আচ্ছা, তো এটাতে আসলো 34। ওকে, ফাইনালি আমরা এবার এটাকে দেখি অন্য আরেকটা সোর্স। এবার এটা নিয়ে দেখছি। এবার আমরা দেখি যে এই পানিটাতে রিডিংটা কত আসে। 168। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি। আচ্ছা, এবার তাহলে আসলে বলি যে এই আননোন সোর্সগুলা কি কি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নরমালি বাসায় যে ফিল্টার ব্যবহার করা হয়, এই যে এইটা, সেই পানিটা। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে মাঝে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মিনারেল ওয়াটার। ঠিক আছে, দোকান থেকে কেনা। এবং এইটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের ওয়াসার, যে নরমাল লাইনের পানি সাপ্লাই থাকে, যে আমাদের কলের পানি যেটাকে আমরা বলি, সেরকম সাপ্লাইয়ের ওয়াটার। ওকে, সো তাহলে এবার দেখি এটাতে কি ছিল। এটা হচ্ছে যেহেতু আমাদের ফিল্টার্ড ওয়াটার, সেখানে দেখা গেল যে অ্যাবাউট 100 এর মতো, 110 এসেছিল টোটাল ডিজলভ। এটাতে দেখা গেল কত, মাত্র 36 এসেছিল। তার মানে মিনারেল ওয়াটার যেটা, সেটাতে ডিজলভড সলিডের পরিমাণ কিন্তু কম, অল্প পরিমাণে থাকে। আবার এটা যেটা আমাদের দেখা গেল যে সরাসরি সাপ্লাই ওয়াটারটা যেটা, সেই মেইন সাপ্লাই থেকে যে পানিটা এসেছে সেটা, এবং সেটা কিন্তু সর্বোচ্চ পাওয়া গেল 164 ছিল এরকম। তার মানে আমাদের যে সাপ্লাই ওয়াটারটা, আমরা তো জানি যে সাপ্লাই ওয়াটার সরাসরি আসলে কি থাকে, সেখানে অনেক ধরনের ডিজলভড সলিডসগুলো থাকে। এজন্য কিন্তু আমরা সেই পানিটা কি ফিল্ট্রেশন করে, তারপর হচ্ছে বিভিন্ন রকম প্রসেস ব্যবহার করে, পিউরিফিকেশন প্রসেস ব্যবহার করে দেন আমরা ড্রিঙ্কেবল হয় সেটা। তাহলে কিন্তু এখানে একটা ডিফারেন্স দেখা গেল। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা পানি রেখেছি আমি, এটাও একটা সোর্সে। এটা দেখি এটা তাহলে কি রকম আসে। আচ্ছা, এটাতে কত আসে দেখি। এটাতে 16। আচ্ছা, এটা তাহলে হচ্ছে একেবারে সবচেয়ে কম ডিজলভড সলিড, খুবই কম। তো এটা ছিল আমাদের এরকম। এটাও আরেক ধরনের ফিল্টার্ড ওয়াটার, ওই যে বড় বড় জারে ফিল্টার্ড ওয়াটার পাওয়া যায় যেগুলো, সেগুলো নিয়েছি আমি। আচ্ছা, তো সেখানে তো এইটা এখন ব্যাপার হচ্ছে টিডিএস কম মানে যে খুব ভালো সেটাও যেমন না, আবার টিডিএস বেশি ভালো যে ভালো সেটাও কিন্তু না। এখানে যে বিষয়টা যেমন হচ্ছে যে আমাদের এই যে দুটো যে ফিল্টার্ড ওয়াটার পাওয়া গিয়েছিল, এই যে এই দুটো,
একটাতে পাওয়া গেল 34 আর একটাতে পাওয়া গেল 16। এখন কথা হচ্ছে এই মিনারেল ওয়াটার যেগুলো কিনতে পাওয়া যায় সেটা কিন্তু নাম হয়েছে মিনারেল এই কারণেই যে এর সাথে আসলে মিনারেল মেশানো আছে। আচ্ছা, এজন্য কিন্তু বাকি আর অন্য কিছু নেই, শুধু মিনারেল, Just প্রয়োজনীয় minerals মিনারেলগুলো আবার মিশিয়ে দেওয়া আছে। আচ্ছা, এজন্য কিন্তু কিছু পরিমাণ একটা মিনারেল পাওয়া গেল অ্যাবাউট 34। আর দোকান থেকে যে বড় বড় জারে কিনতে পাওয়া যায় এগুলো হচ্ছে হাই মানে পিউরিফিকেশন করা হয়, আচ্ছা। কিন্তু কোনো মিনারেল কিন্তু নেই এর অ্যাড মধ্যে। নেই। ওকে, এই জন্য কিন্তু সর্বনিম্ন পাওয়া গেল এটা মাত্র 16। আর আমাদের সরাসরি যে লাইন থেকে যে পানি আমরা জানি যে সেটাতে বিভিন্ন রকম সলিডস দ্রবীভূত থাকতেই পারে, সেটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়া গেল ওয়াসার পানি থেকে। সাপ্লাই থেকে যেটা। আর এখানে হচ্ছে এটা আমাদের সাপ্লাই লাইনের উপরেও ডিপেন্ড করে। নতুন সাপ্লাই লাইন হলে হয়তো কম ডিজলভ সলিড পাওয়া যেত, পুরাতন সাপ্লাই লাইন থেকে নেওয়া হলে আরো বেশিও পাওয়া যেতে পারে ডিজলভ ম্যাটেরিয়াল। আর এটা পাওয়া গেল কি আমাদের ঘরবাড়িতে যে ফিল্ট্রেশন ইউজ করা হয় সেটা, এটা মাঝামাঝি একটা ভ্যালু। তো সেটাতেও কিছু আসলে মিনারেলস ইনক্লুডেড থাকতে পারে, যেমন কি ওই যে মিনারেল কার্ট্রিজ থাকে সাথে একটা ইনক্লুড করে দেয়। আর এই অন্যান্য সলিডসগুলো আসলে কি হতে পারে, বিভিন্ন রকম অপদ্রব্য থাকতে পারে কিন্তু, যেমন যেই পাইপলাইন দিয়ে আসলো সেখান থেকে, অথবা ফিল্ট্রেশন প্রসেসে কিছু কিছু মেশেনি সেইটা, আবার কি সল্টসও থাকতে পারে। সেটার প্রমাণ কিন্তু আমরা দিতে পারি যে এই পানিটা যেটা ছিল এটা রিডিংটা যদি আবার আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিডিংটা কত, 16, শুধু 16। এবার যদি এর মধ্যে আমরা একটু লবণ মিশিয়ে দেই তাহলে দেখি কি হয়। ঠিক আছে, এখানে আমার কাছে লবণ রাখা আছে, এই লবণটা আমি দিয়ে একে গুলে দিচ্ছি। ওকে, এখন কতটুকু ডিসলভে চেঞ্জ হবে সেটাই আমরা দেখব। এই লবণটা এর মধ্যে ডিসলভ হলে তারপর দেখা যাক এর মধ্যে কি ধরনের চেঞ্জ আসে। এখন কত আসলো, এখন দেখা যাচ্ছে 198 ছিল মাত্র 16 হয়ে গেল 198, মানে প্রায় 170 এরও বেশি বেড়ে গেল। তার মানে কি, আমি মাত্র কিছু লবণ গুলে দিলাম, ডিসলভড সলিড, কারণ ছিল এই যে সলিড লবণগুলো ছিল এখন ডিসলভড হয়ে গেল। তো এই যে ডিসলভড সলিড এটা কিন্তু তাহলে আমাদের এই রিডিংটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিল। এই যে ছিল এখন এখনো 198 হয়ে গেল, তার মানে বিশাল একটা পরিবর্তন কিন্তু হয়ে গেল সামান্য একটু লবণ মিশিয়ে দেওয়ার কারণে। এটা পার্টস পার মিলিয়নে চেঞ্জ হয়ে যাচ্ছে এতটুকু। তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে এরকম সলিডস কিছু মিশে গেলে কিন্তু সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে। দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই, সবই তো পানি, প্রত্যেকটা জাস্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। মানে এমন না যে একেবারে পচা পানি নিয়ে এসেছে, কিন্তু এটা কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানিগুলো দেখতে, এই যে লবণ গুলে দেওয়ার পরেও কিন্তু বোঝা যাচ্ছে না ক্রিস্টাল ক্লিয়ার, অথচ প্রত্যেকটা পানি কিন্তু ডিফারেন্ট। এবং মজার বিষয় হচ্ছে এটা যে শুধুমাত্র ডিসলভ সলিড তা না, এর মধ্যে যদি আমি একটু লেবুর রস দিয়ে দিই তাও কিন্তু পরিবর্তন হতে পারে। হ্যাঁ, আমি যে এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম, এবার হয়তো একটু বোঝা যাচ্ছে যে কালারটা চেঞ্জ হয়েছে, কারণ এখানে বায়োমেটেরিয়ালসও চলে এসেছে কিছুটা। এবার যদি এর রিডিংটা আমি নেই, দেখি কত আসে, ঢাকা দিয়ে নিচ্ছি। এবার কিন্তু 512, তার মানে আগে যা ছিল 36, এটা কিন্তু ওই যে হাউস ফিল্টার্ড ওয়াটারটা যেটা ছিল সেই 36 হয়ে গেল 512, তার মানে বিশাল একখানা পরিবর্তন। এবার দেখাও যাচ্ছে যে আসলে এর মধ্যে ডিসলভ সলিড যে ঘুরে বেড়াচ্ছে, এবং সেটা কিন্তু বিশাল একটা বড় পরিবর্তন। তার মানে যে কোনো কিছুই পানিতে যখন দ্রবীভূত থাকে তার কিন্তু এই কোয়ালিটিটা পরিবর্তন হয়ে যায়, এবং এই কোয়ালিটিটা দিয়ে কিন্তু আমাদের আসলে যে ওয়াটার ফিল্ট্রেশন যে বড় ধরনের সিস্টেমগুলো, তারা কিন্তু এই মেজারগুলো খুবই সূক্ষ্মভাবে সবসময় মনিটর করতে থাকে যে আমরা যে পানিটা আসলে তৈরি করছি, ফিল্ট্রেশন করছি, এটা কি কোয়ালিটি মেইনটেইন করছে কি। নরমালি পানির জন্য আইডিয়াল টিডিএস রেঞ্জ কতটুকু? আইডিয়াল যেটা বললাম যে ডিপেন্ডস অন তুমি আসলে কি ধরনের পানি চাচ্ছ। এটা হতে পারে যে তুমি কেমিক্যাল এক্সপেরিমেন্ট করবে, তাহলে তার মধ্যে তো আসলে কিছু থাকা উচিতই না, তো আমাদের আইডিয়াল কেস হবে 0। ঠিক আছে, যে আমরা অন্য কিছু চাচ্ছি না। আবার আমরা যখন খেতে চাচ্ছি ড্রিঙ্কেবল, তখন কিন্তু সাথে মিনারেল থাকা জরুরি, কারণ মিনারেল না থাকলে কি হবে, মিনারেল ছাড়া পানিটা খাওয়া কিন্তু আমাদের বডির জন্য ক্ষতিকারক। ঠিক আছে, কারণ সে উল্টো মিনারেল নিয়ে চলে যাবে বডি থেকে, এটা কিন্তু ক্ষতিকারক। তো এই ধরনের জিনিসগুলো সবই আমাদের মাথায় রাখতে হয়। তো এই ছিল আমাদের টিডিএস। তো কেমন লাগলো? ইন্টারেস্টিং ভাইয়া, আমাদের ফ্রেন্ডসরা চাইলে ডিফারেন্ট পার্টিকেলস দিয়ে মেজার করে ডিফারেন্সগুলো দেখতে পারবে। ভাইয়া তুমি ফিল্টার পেপার নিয়ে এসেছে, আবার পানি, আমরা কি এখন ফিল্ট্রেশন নিয়ে কোনো এক্সপেরিমেন্ট দেখব? আমরা আগে জাস্ট দেখলাম যে ওয়াটারের মধ্যে আসলে অনেক কিছু ডিসলভ থাকতে পারে, তাই না? তো এই রকম কোন একটা মিশ্রণ যদি আসলে থাকে, এটার একেবারে বেসিক স্টেপস অফ ফিল্ট্রেশনটা আসলে হয় কিভাবে। এখানে আমি একটা খুবই উদ্ভট মিক্সচার এখন তৈরি করব। সেটা হচ্ছে, এখানে দেখো কি কি রেখেছি, সাদা বালি আছে, পাথর আছে, এমনকি মেটালের পাউডারও আছে, এবং আমরা যেটা মিক্স করব সেটা হচ্ছে ওয়াটারের সাথে।
তো প্রথমে আমি যেটা নিয়ে নিই, আমি বিকারটা নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি এই হোয়াইট স্যান্ড মিক্স করে হোয়াইট নিব। স্যান্ডটা, এটা হচ্ছে খুবই ফাইন হোয়াইট স্যান্ড, ঠিক আছে, ওই যে পাথর, সাদা পাথর যেটা, ওইটারই আসলে পাউডার্ড ভার্সন বলা যেতে পারে। তো হোয়াইট স্যান্ডটা এটা দেখার সুবিধার্থে, কারণ আমি যদি মেটাল এবং এই হোয়াইট স্যান্ড দুটো একসাথে নিতাম দেখতে একটু অসুবিধা হয়, বোঝা যায় না আসলে কোনটা কি। তো এটা ডেমনস্ট্রেশনের সুবিধার জন্য আমরা এই হোয়াইট স্যান্ডটা নিয়েছি, দেখতেই পাওয়া যাচ্ছে। এবার বড় বড় এই সাদা পাথরগুলো সেগুলো নিয়ে নিচ্ছি, এটা তুমি খুলে দেখতে পারো। আচ্ছা, আমি এটা এগুলো তো আমরা ডেকোরেশনস এর ইউজ করে থাকি। এটা হচ্ছে ওই অ্যাকোয়ারিয়ামের জন্য আমরা ব্যবহার এখানে করা দিয়ে হয়। দিব? হ্যাঁ, আমরা মিক্স করে দিব সবকিছু। এরপর আমরা এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিব যে একে আলাদা করা যায় কিভাবে। আচ্ছা, এরপর আমরা এই মেটালের পাউডারগুলো খুব সাবধানে এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন কিন্তু খুব একটা হজবরল খিচুড়ি অবস্থা হচ্ছে, আরো হবে। আচ্ছা, যখন আমি এখানে ওয়াটার দিয়ে মিক্স করে দিচ্ছি। আমার আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে ওয়াটারের মধ্যে বিভিন্ন রকম কিছু ডিজলভড অবস্থায় চলে আসলো, ঠিক আছে। আমরা কি একটু মিক্স করে দিব? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে মিক্স করে ফেলতে পারো, সমস্যা নেই। এরকম নদীর পানিতে কিন্তু প্রচুর পরিমাণ মেটালস থাকে, এমনকি গোল্ডও কিন্তু নদীর পানিতে পাওয়া যায়। গোল্ড? হ্যাঁ, আচ্ছা, ফিল্ট্রেশন করে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, সেগুলো আবার এখনই নদীতে নেমে যেও না। কিছু কিছু জায়গায় হচ্ছে এরকম মিক্সড অবস্থায় মেটালসও পাওয়া যায়। এখন চ্যালেঞ্জটা হচ্ছে সেপারেট করব আমরা এগুলো। এই মিক্সচারটাকে তুমি কিভাবে সেপারেট করতে পারো, তাই না? কিভাবে করা যেতে পারে তোমার কি মনে হয়? নরমালি তো আমরা ফিল্টার করে পানি খাই, তাহলে আমরা একটা ফিল্টার পেপার ইউজ করতে পারি এটার জন্য, তাই না? কিন্তু ফিল্টার করলে কি হবে? ফিল্টার করলে তো সবগুলা এই যে মেটাল, পাথর, বালি, সেগুলো অবশ্যই একসাথেই থাকবে, সবগুলা হচ্ছে একসাথে মিশে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেকটা উপাদানকে আবার তুমি আলাদা করে বের করে আনবে। আচ্ছা, দ্যাটস আ চ্যালেঞ্জ নাও, তাই না? আমি প্রথমেই মেটালস গুলাকে বের করে নিয়ে আসব। দ্যাট মিন্স ব্ল্যাক কালারের, ব্ল্যাক যে আয়রনের পাউডারগুলো আছে সেগুলোকে বের করব। কিভাবে? আমি ম্যাগনেট দিয়ে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এই যে এখানে ধরি, দেখি কি হয়। এই ওয়াও, ম্যাগনেটগুলা কিন্তু সাথে সাথে এর সাথে বের হয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এর সাথে চলে আসলো, এবং খুব সহজেই কিন্তু আমরা তখন এই এগুলোকে আলাদা করে তুলে ফেলতে পারি। এই যে আলাদা করে তুলে ফেলতে পারবো। এই যে আমরা তুলে এর মধ্যে নিয়ে নিলাম, এই যে এখানে নিয়ে নিচ্ছি, আলাদা করে ফেলছি। তাহলে আমাদের এই যে মেটালসগুলা কিন্তু সবই ম্যাগনেটে চলে আসছে। এই যে ম্যাগনেটে চলে আসলো। নিচে আরো আছে, আমরা চাইলে এই যে এখানে আরো মিক্স করতে থাকবো। এবং যেটা কিন্তু খুব মজার, একেবারে 100% যে আসবে তা কিন্তু না, বাট বেশিরভাগই চলে আসবে। এই যে বেশিরভাগই যখন চলে আসলে আমি এদেরকে উপরে তুলে নিব, তখন এই তুলে নিলাম, এই যে আমরা আবার এটার ভিতরেই চলে রেখে দিতে পারি। এটাকে ড্রাইং করতে হবে কিছুটা। এখন প্রশ্ন হচ্ছে, আর তো মেটালিক কিছু নেই, হ্যাঁ, এখন আলাদা করব কিভাবে? এখন যেটাকে করতে হবে, গ্রেড অনুযায়ী আসলে এদেরকে আলাদা করতে হবে। তার মানে কি, আমাদের এখানে এখন আমরা একটা ফিল্টার করার জন্য চোঙা নিতে পারি, কিন্তু সেটা যেটা সমস্যা হবে, আমাদের তো বড় ছোট বিভিন্ন আকৃতির পাথর আছে। সেটা কি করব? সেটার জন্য আমাদের যে ফিল্টার মেশটা আছে, এটাও বিভিন্ন সাইজের নিতে হবে। যেমন ছোট পাথরগুলো কি এর থেকে ছোট ছোট, তাহলে এর ভিতর দিয়ে চলে যাবে। আমরা এটাকে নিতে পারি, এই যে তুমি এটাকে ধরো এর উপর, ওকে, আমরা এর মধ্যে এটাকে ঢেলে দিব। তাহলে কি ছোট পাথরগুলো চলে যাবে ভিতর দিয়ে, কিন্তু বড় পাথরগুলো আটকে যাবে। এটাকে একটু এজিটেট করে নিব যাতে এর ভিতরে সব থাকে। ওকে, এই চলে গেল, আমাদের সলিউশনটা এর ভিতরে চলে আসলো। এবং আমরা চাইলে একে আরেকটু এক্সট্রা ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে পারি। আমরা যদি আরেকটু নিচে নামিয়ে দিই, তাহলে এই যে স্মল পার্টিকেলগুলো চলে আসবে। আমরা আরেকটু একদম ক্লিন হয়ে যাচ্ছে, ওয়াশ করে নিলাম। ওকে, তাহলে এখন যেটা হলো, আমাদের কিন্তু স্মলার পার্টিকেলগুলো এই ওয়াটারের সাথে চলে যাচ্ছে। দেখাই যাচ্ছে যে ওয়াটারটা যেহেতু ঘোলা হয়ে আছে, তার মানে কিন্তু স্মলার পার্টিকেলগুলো এর ভিতরে চলে গিয়েছে, এবং লার্জার পার্টিকেলগুলো কিন্তু আমার হাতে চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা আলাদা হয়ে গেল। লাস্টলি যেটা করতে হবে আমাকে, তাহলে একদম ফাইন হোয়াইট যেটা আছে সেটা আমরা সরিয়ে ফেলবো। সেটা কিভাবে করতে হবে? আমাদের কাছে আছে ফিল্টার পেপার। এই যে এরকম রাউন্ড শেপের ফিল্টার পেপার দেখতে পাচ্ছি আমরা। তো সেটাকে আমরা ভাঁজও করে নিয়েছি। এই যে জাস্ট এইভাবে চার ভাঁজ করতে হবে। এই যে এইভাবে ভাঁজ করতে হবে, তারপর আবার এদিকে ভাঁজ করতে হবে, এরপর এই অংশটাকে এভাবে দিয়ে দিলেই কোণ হয়ে যাবে। খুবই সুন্দর একটা কোণ। এই কোণটা করে ফেললাম। তারপর এটাকে আমরা কি, এই যে কনিক্যাল যে আমাদের ফানেলটা আছে, এই ফানেলের ভিতরে দিয়ে দিব। ওকে, দেওয়ার পর আমরা যখন একে এটাতে ধরবো, এবার তুমি আস্তে আস্তে এটার উপরে ঢেলে দাও, আস্তে আস্তে, আর একটু আস্তে। হ্যাঁ,
এই যে এখন দেখা যাচ্ছে খুবই স্লোলি স্লোলি একটা ড্রপ করে পড়ছে, খুবই স্লোলি কিন্তু এটা ফিল্ট্রেশন হয়ে আসছে। কারণ কি, এই যে ফিল্টার পেপারের পোরগুলা কিন্তু চোখে দেখাই যায় না, তাই না? এই যে ধরে দেখো, হ্যাঁ খুবই স্মল, কিন্তু এর ভিতরেও কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পোরস আছে। আচ্ছা। এটা যেমন বড় বড় ফাঁকা ছিল, গ্যাপ ছিল, এটাকে যদি আমরা আরো কনসেন্ট্রেট অনেক করে ছোট করে ফেলি ফেলি তাহলে সেটা হবে। এবং খেয়াল করে দেখো একেবারে পরিষ্কার পানি, একদম ক্লিয়ার ওয়াটার, ক্লিন ওয়াটারটা কিন্তু এর মধ্যে চলে আসছে। এই যে খুব অল্প অল্প করে ফোটায় ফোটায় আসছে। আমরা যখন এর ভিতরে আর আস্তে আস্তে দিতে থাকবো এটা কিন্তু চলে আসবে। তাহলে কি হলো, আমরা কিন্তু 4টা আইটেমকে আবার আলাদা করে ফেললাম। এই যে মেটালস ছিল, বড় বড় পাথর ছিল, ছোট পাথরগুলো কি যে এখন এখানে জমা হচ্ছে, আর আমাদের ক্লিন ওয়াটারটা আবার এখানে চলে আসলো। এই প্রসেসেই কিন্তু এটারই হচ্ছে আরেকটু কমপ্লেক্স ভার্সন আমাদের সত্যিকার অর্থে আমরা যে ফিল্ট্রেশনটা ব্যবহার করি সেইটা। ভাইয়া তুমি গ্যালভানোমিটার নিয়ে এসেছো, মাল্টিমিটার নিয়ে এসেছো, ম্যাগনেটও দেখতে পাচ্ছি, আমরা কি তাহলে ইলেকট্রিসিটি নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব? এখন আমরা যেটা দেখব যে গ্যালভানোমিটার দিয়ে আমরা আসলে এরকম ইনডিউস যে ইলেকট্রিসিটি সেটা কিভাবে মেজার করতে পারি। আচ্ছা ঠিক আছে, এবং গ্যালভানোমিটার এবং ভোল্টমিটার সেটার মধ্যে আসলে পার্থক্যটা কি। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিই যে এখানে আসলে আছে কি কি। এখানে আছে হচ্ছে আমাদের বিভিন্ন রকম কয়েল। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ম্যাগনেটিক কয়েল, শুধুমাত্র ওই ম্যাগনেটিক যে তারগুলো আছে সেখানে এখানে পেঁচিয়ে নেওয়া হয়েছে। এখানে বেশ কয়েকশো টার্নস আছে, পেছনে আছে, এবং এটা লম্বা একটা তার দিয়ে কানেক্টেড। আচ্ছা, এখানে আরেকটা কয়েল আছে, ছোট্ট কয়েল। ঠিক আছে, দেখা যাচ্ছে এটার দুইটা এরকম লিড আছে এখানে, দেখতে পাচ্ছ এই যে ভিতরে ওয়্যারগুলো, ভিতরে দেখা যাচ্ছে। ওকে, ভিতরে ওয়্যারগুলো আছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একেই বলা হয় একটা গ্যালভানোমিটার। আচ্ছা, তাহলে এটার কাজটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে মাঝে যেটা, এটা হচ্ছে আমাদের একটা মাল্টিমিটার। তার মানে এটা বিভিন্ন রকম কিছু মেজার করতে পারে, ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, তারপর কি ডায়োড, বিভিন্ন রকম মেজারমেন্ট, কারেন্ট সহ মেজার করতে পারে। আমাদের আরো যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন রকম ম্যাগনেটস এবং বিভিন্ন স্ট্রেংথের ম্যাগনেট। এটা একটু দুর্বল, সিম্পল যে ম্যাগনেট সেটা, আবার খুব স্ট্রং ম্যাগনেট আছে, আবার স্ট্রং একটা নিওডিমিয়াম ম্যাগনেট। ঠিক আছে, এটা আছে। এবং এটা হচ্ছে একটা ভোল্টমিটার, এটা শুধুমাত্র ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করা হয়। এবং ফাইনালি যেটা আছে এটা হচ্ছে আমাদের একটা হোমমেড এরকম মিটার। ঠিক আছে, তো সেটা তো আমরা প্রথমেই যেটা দেখতে চাচ্ছি যে এই যে আমরা ম্যাগনেট এবং কয়েল নিয়ে এসেছি, তার মানে কি এই ম্যাগনেট দিয়ে অবশ্যই কয়েলের ভিতর ভোল্টেজ ইনডিউস করা যাবে। তো সেটা কি দেখা যায় কিনা সেটাই আমরা দেখতে চাচ্ছি। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের যে ভোল্টমিটারটা আছে তার সাথে আমাদের এই কয়েলের দুটো মাথা কানেক্ট করে নিব। আচ্ছা, ঠিক আছে, তো এই যে আমরা দুটো মাথা নিয়ে নিচ্ছি, এখানে আমরা একটা লিডে দিয়ে দিলাম এবং এইটা আরেকটা লিডে দিয়ে দিলাম। এই যে এখন তুমি খুব ভালো করে খেয়াল করে দেখো রিডিংটা এখন কত, একদম জিরো, একদম 0 0। তার মানে এখানে কোনো ভোল্টেজ নেই, কারণ হওয়ার কথাও না, এখানে তো কোনো ম্যাগনেটিক ফিল্ড মুভ করছে না। আচ্ছা, এখন যদি আমি একটা ম্যাগনেট নেই, যেমন তুমি এই ম্যাগনেটটা নাও, ওকে, এবার এই ম্যাগনেটটাকে এই কয়েলের কাছে নিয়ে আসো, একদম লাগিয়ে দিব। ও অলরেডি চেঞ্জ হচ্ছে, হালকা কিছু ফ্লাকচুয়েশনস কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই যে মুভ করলে কিন্তু ফ্লাকচুয়েশনটা বেড়ে যাচ্ছে। একটা জায়গায় স্টিল রাখলে এটা স্টিলই থাকছে। হ্যাঁ, আবার মুভ করো, যখনই মুভ করবে ফ্লাকচুয়েশনস দেখা যাচ্ছে। আচ্ছা, এবার তুমি যদি একটা স্ট্রং ম্যাগনেট নাও, এবার দেখো সাবধানে, হ্যাঁ এটা এবার মুভ করে দেখো, আস্তে আস্তে করলে তেমন কিছু রিডিংস আসছে না। হ্যাঁ, এটা ফ্ল্যাট সাইডটা দিতে হবে, এটা হচ্ছে পোলটা, এটার। হ্যাঁ, এই পোলটা যদি আসে, ওকে, আস্তে আস্তে করলে হচ্ছে না। এবার আমি দেখি, ওকে ওকে, এবার দেখি জোরে নিয়ে আসলে কি হয়। এই যে জোরে নিয়ে আসলাম, এখন চেঞ্জ হচ্ছে, হালকা পাতলা কিছু হচ্ছে, কিন্তু এটার লিমিটেশনটা হচ্ছে ভোল্টমিটারের কিন্তু। কারণ এই ভোল্টমিটার আসলে কি একটা স্টেডি ভোল্টেজকে সে মেজার করে, সে কিন্তু এই ফ্লাকচুয়েশনটাকে আসলে অত ভালো মেজার করছে না। তাহলে আমরা আসলে এটাকে মেজার করব কি দিয়ে? এটা করার জন্যই হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। আচ্ছা, তার মানে আমরা এই যে গ্যালভানোমিটার দিয়ে যে মেজারমেন্টটা করছি, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস আমাদের যে কারেন্টের চেঞ্জগুলো হচ্ছে সেটা। ঠিক আছে, তো এই মিটারে লাগানোর জন্য আমরা কি করব, এই যে কানেক্টর নিয়ে এসেছি, আমাদের এই যে গ্রাউন্ড যেটা আছে, এই যে এটা এখানে বসালাম, এটা দিয়ে এটা স্ক্রুটা টাইট করে দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের আর একটা ওয়্যার। ঠিক আছে, আমাদের এখানে বসিয়ে দিতে হবে। ওকে, আসলো। এবার এই দুটো লিডে হচ্ছে আমাদের যে অ্যালিগেটর ক্লিপগুলো লাগিয়ে নেব, ক্লিপগুলো দিয়ে কামড় দিয়ে দিলাম, এই যে অ্যালিগেটর ধরলো। ওকে, এবারও কিন্তু আমাদের মিটার রিডিংটা তুমি ভালো করে খেয়াল করে দেখো, এই যে এটা বন্ধুদেরকে সহ দেখাও, 0 হয়ে আছে। ওকে,
এবার আমরা ম্যাগনেটটাকে নিব এবং নিয়ে এবার ম্যাগনেটটাকে এর আশপাশে মুভ করব। এবং খুবই ফ্লাকচুয়েট করছে। এবার কিন্তু একেবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আমি যখন, এবার তুমি ভালো করে খেয়াল করে একটা জিনিস দেখো, আমি যখন ম্যাগনেটটাকে কাছে নিয়ে আসছি তখন কি হয়? হ্যাঁ, হঠাৎ করে চেঞ্জ করবার জিরো হয়ে যাচ্ছে। এটা গেল কোন দিকে? এই যে কাছে নিয়ে আসলাম, বাম দিকে ফ্লাকচুয়েশন হলো, পজিটিভের দিকে যাচ্ছে, পজিটিভের দিকে ফ্লাকচুয়েশন হলো। এবার যদি আমি সরিয়ে নেই, খেয়াল করো তো, নেগেটিভের দিকে, নেগেটিভের দিকে। আবার কাছে আনি, পজিটিভের দিকে। আবার দূরে সরিয়ে নেই, নেগেটিভের দিকে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যখন ম্যাগনেটিক ফিল্ডটাকে কাছে নিয়ে আসছি তখন একটা পজিটিভ ডিরেকশনে একটা কি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ তৈরি হচ্ছে। সেটা কিন্তু গ্যালভানোমিটারে ধরা পড়ছে। বাট when we are taking it away, যেটা অপোজিটে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে কিন্তু একটা কি হচ্ছে, একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। এবং সেটা কিন্তু এই যে ভোল্টমিটারে কিন্তু খুব একটা ধরা পড়েনি, কিন্তু গ্যালভানোমিটারে কিন্তু খুবই ইজিলি এটা ধরা পড়ছে। এই যে কাছে আনলাম, দূরে নিলাম, এবং এটা যদি আমি নাড়াচাড়াও করতে থাকি তাহলে এই যে ডানে বামে নড়াচড়া করতে থাকবে। এবং এটা কিন্তু খুবই ইজিলি সেনসিটিভ এবং খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ডিরেকশনটা আমি কাছে নিলে এদিকে, দূরে সরিয়ে নিলে নেগেটিভ, ফ্লাকচুয়েট করছে, খুব ইজিলি ফ্লাকচুয়েট করছে। তার মানে এটা কিন্তু সেনসিটিভ টু ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ ভোল্টেজ। এজন্যই কিন্তু এটা গ্যালভানোমিটার। তার মানে গ্যালভানিক যে প্রক্রিয়াগুলো হচ্ছে, গ্যালভানিক মানে কিন্তু হচ্ছে যে ইলেকট্রন রিলেটেড যে প্রক্রিয়াগুলো হচ্ছে সেটা কিন্তু সে মাপতে পারবে বা মেজার করতে পারবে। ঠিক আছে, একইভাবে এখানে যে ভোল্টমিটারটা আছে সেটাকে যদি আমি নিই, দেখি এখানে কি হয়। আচ্ছা, আমরা এবার এখান থেকে খুলে নিয়ে আমরা এই ভোল্টমিটারটাকে কানেক্ট করছি। ওকে, আর আমাদের যে কয়েলের দুটো মাথা ছিল, এই দুটো মাথায় ফেভারিট অ্যালিগেটর ক্লিপস, এবারও অ্যাটাক করে দিলাম অ্যালিগেটর ক্লিপ দিয়ে। ওকে, এবার তুমি দেখো এই ভোল্টমিটারটাই রিডিং কি আসে। এবারও ফ্লাকচুয়েশনস হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, যেহেতু রিডিংটা নিচ্ছে না, আসলে লার্জ একটা চেঞ্জের জন্য তার কাছে খুব সামান্য আসলে পরিবর্তনটা আসছে। যেমন এই যে আনানো করলে এখনো কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকেই যাচ্ছে, কিন্তু অত বেশি না। ঠিক আছে, তার মানে সে আসলে একটু এভারেজিং করছে। আচ্ছা, এভারেজিং করে তার আউটপুটটা দিচ্ছে। তো এই জন্য ভোল্টমিটার এবং গ্যালভানোমিটারে কিন্তু কিছুটা সামান্য পার্থক্য আছে, যদিও এটা আসলে ইন প্রিন্সিপাল কাছাকাছি একইভাবে কাজ করে। কারণ দেখতেই পাচ্ছ যে ভিতরে আসলে ছোট্ট একটা কয়েল আছে, এবং এই যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তার জন্য কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সেই ফিল্ডের সাথে ইন্টারঅ্যাকশন করে ভিতরের যে কয়েলটা, এটা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে, যে আমরা চাইলে এটাকে ঝাঁকা দিলেও এটা আসলে একটু নড়াচড়া করতে থাকে। তার মানে এটা কিন্তু খুবই একটা দুর্বল স্প্রিং এর সাথে কানেক্টেড, এবং সেটা দিয়ে এটা নড়াচড়া করতে পারে। তো সেই জন্যই কিন্তু যখনই বিদ্যুৎ প্রবাহিত হবে এর ভিতর দিয়ে, সে কিন্তু একটা ডিফ্লেকশন দেখাবে, এবং সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে বিদ্যুৎ প্রবাহ তৈরি হচ্ছে। এরকম ছোট কয়েলে তাহলে কি হবে, বা স্ট্রঙ্গার ম্যাগনেট, উইকার ম্যাগনেট ব্যবহার করলে কি হবে, তাহলে বন্ধুদেরকে আমরা এনকারেজ করব যে এগুলো ট্রাই করে দেখতে। তো কেমন লাগলো তোমার এই গ্যালভানোমিটার? ভাই, আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে আমরা এপিসোডে দেখলাম ফিল্ট্রেশন, পানির ডিফারেন্ট পিপিএম, এন্ড লাস্টলি আমরা ইলেকট্রিসিটি দেখলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আজকে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।